হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা পাখির কাছে ফুলের কাছে কবিতাটি পড়েছিলাম। আজ আমরা এই কবিতা থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা চাইলে আগের ক্লাসটি একবার দেখে আসতে পারো, যাতে তোমরা উদ্দীপকের সাথে এটার মিল বা অমিলগুলো খুঁজে পেতে সুবিধা হয় তোমাদের। তো এখন আমরা অনুচ্ছেদটি পড়ব। এখানে দেওয়া আছে অনুচ্ছেদগুলো পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দুইটা প্রশ্ন আছে, একটা আমরা সমাধান করব আর একটা তোমাদের নিজেদের কাজ থাকবে। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখি কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। এটা তোমরা জানো কবিতা থেকেই নেওয়া হয়েছে প্রথম অংশটা। দ্বিতীয় অংশটা হচ্ছে বাঁশ বাগানের আধখানা চাঁদ থাকবে একা ঝুলে, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। বাঁশবাগানের আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। তো দুইটা উদ্দীপকেই আমরা প্রথম উদ্দীপকে, যেটা কবিতা থেকে নেওয়া হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি যে কবি পরম মমতায় একটি পাহাড়কে হাত বুলিয়ে তারপর পরবর্তীতে প্রকৃতি দেখার জন্য জোনাকিদের যেখানে ভিড় বসেছে সেখানে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে দেখলেন যে কলকলিয়ে দিঘির কালো জল কবিকে আহ্বান জানাচ্ছে। সমস্ত প্রকৃতি কবিকে এখানে আহ্বান জানাচ্ছে, অর্থাৎ কবি প্রকৃতির আহ্বান শুনতে পাচ্ছেন, যে প্রকৃতি তাকে কবিতা লিখতে অনুপ্রেরণা দিচ্ছেন। মূলত এখানে কবি যে কবিতা লেখার অনুপ্রেরণা পান, সেটা কার কাছ থেকে পান? প্রকৃতির কাছ থেকে পান। তার ইচ্ছে করে, মনের ভিতর গোপন কোথাও যেন ইচ্ছে করে যে এখন কবিতা লিখি এই সৌন্দর্যটা দেখে। তো এই ইচ্ছেটা কিভাবে জাগ্রত হয় সেটা বোঝানোর জন্য কবি কল্পনার আশ্রয় নিয়েছেন। তিনি বলেছেন যে এই যে জোনাকি, তারপর এখানে যে পাহাড় আছে, দিঘির কালো জল আছে, এরাই মূলত কবিকে আহ্বান জানায়, কবিতা লেখার জন্য বলে। সত্যিকার অর্থে এরা কবিকে অনুপ্রাণিত করে, কিন্তু কবি এখানে বলছেন যে এরাই কবিকে আহ্বান জানাচ্ছে, সরাসরি মানুষের মতো করেই বলছে। বাঁশবাগানের আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। এখানেও কিন্তু আমরা একই রকম অবস্থা দেখতে পাচ্ছি। বাঁশবাগানে যে অর্ধখণ্ডিত একটা চাঁদ থাকবে ঝুলে, আর ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। গ্রামের যে ঝোপঝাড় থাকে সেখানে অন্ধকারে অনেক দূর থেকে বাতি যেরকম করে দেখা যায় জ্বলতে থাকে, সেরকম করে জোনাক দেখা যাবে, এরকম একটা দৃশ্যপট কবি কল্পনা করেছেন। তো দুই জায়গাতেই প্রকৃতির প্রতি কবির মুগ্ধতা এবং ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা কবিতায় কি দেখতে পেয়েছি? কবিতায় দেখতে পেয়েছি আল মাহমুদ রাতের বেলা ঘর থেকে বের হয়ে এক অদ্ভুত মায়াময় পরিবেশ দেখতে পেয়েছেন। সেই পরিবেশ মূলত কবিকে আহ্বান জানিয়েছেন, কবিকে প্রলুব্ধ করেছেন কবিতা লেখার জন্য। মনে হচ্ছে তারা কবিকে ডেকে নিয়ে কবিতা লিখতে অনুপ্রাণিত করছেন, এরকম একটা বর্ণনা কিন্তু তিনি কবিতায় দিয়েছেন। তো সেই কবিতার সাথে আমাদের উদ্দীপকের এখন আমাদের তুলনা করতে হবে। আমরা প্রথম প্রশ্ন কতে আসি, যেটা আমাদের এক লাইনে উত্তর করতে হবে। তোমরা জানো, তোমার পঠিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় আজ কাব্য হবে? এই প্রশ্নের উত্তর তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি। প্রশ্ন অনুসারে উত্তর, প্রশ্নটা যেভাবে থাকবে ঠিক সেভাবেই উত্তরটা লিখে দিবে। তুমি যদি এখানে লিখে দাও, আমার পঠিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে, শেষ। উত্তরটাতে তোমাকে একের কম দেওয়া কোনোভাবেই সম্ভব না, 1 নাম্বারই তোমাকে দিতে হবে। কবি আল মাহমুদের দৃষ্টিতে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক বর্ণনা করো। এখানে তোমাকে 2 অংশে কবিতার প্রশ্নটার উত্তর দিতে হবে। প্রথম অংশে লিখতে হবে, কবি আল মাহমুদের মতে প্রকৃতি মানুষের পরম আত্মীয়, বা প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য, এরকম করে প্রথম লাইনটা তোমরা লিখবে। দ্বিতীয় লাইনে তোমরা লিখতে পারো, প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে, প্রকৃতি মানুষকে আহ্বান করে, মনোরম সেই প্রকৃতির আহ্বান কবি শুনতে পান। জড় প্রকৃতি আর জীব প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক রয়েছে, কবি সেই সম্পর্কে সৌন্দর্য ও আনন্দ অনুভব করেন। মূলত এইটুকু লিখলেই তোমাদের এই খ নাম্বারের উত্তর হয়ে যাবে। গ নাম্বারে এসে তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, গ নাম্বারটা হচ্ছে তুলনা করা। আমরা এখন তুলনায় যাব।
কবিতাংশ দুটিতে পল্লী প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এখানে কি চিত্র ফুটে উঠেছে সেটা আমরা ব্যাখ্যা করব। যেহেতু একটা কবিতা থেকে দেওয়া হয়েছে তাহলে দুইটা তুলনা করে আমাদের এখন লিখতে হবে। দুই জায়গাতেই, যদি দুই জায়গায় ভিন্ন ভিন্ন হয় তাহলে প্রথম লাইনে কিন্তু বলতে হবে যে উদ্দীপকে এটা প্রকাশ পেয়েছে আর মূল কবিতায় এটা প্রকাশ পেয়েছে, এরকম করে লিখতে হবে। আর যদি দুইটা একই হয়, অর্থাৎ উদ্দীপকে যে ভাবনাটা প্রকাশ পেয়েছে মূল কবিতায়ও সেই ভাবনাটা প্রকাশ হয়, তাহলে আমরা কিভাবে লিখব? এখানে যেটা ঘটেছে, প্রথম লাইনে লিখব কবিতাংশ দুটিতে পল্লী প্রকৃতির মনোরম চিত্র ফুটে উঠেছে, অথবা পল্লীর মনোরম চিত্র ফুটে উঠেছে, এটুকু লিখলেই হবে। কবিতাংশ দুটিতে পল্লীর মনোরম চিত্র ফুটে উঠেছে, প্রথম লাইন শেষ। তারপর তোমরা লিখবে উদ্দীপকের প্রথম কবিতাংশটি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এটার সাথে এটার কিন্তু আমরা তুলনা করছি। এখানে কবি পল্লী প্রকৃতির এক অনুপম চিত্র কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। পল্লী প্রকৃতির স্নিগ্ধ শ্যামল রূপ ও বিচিত্র সৌন্দর্যকে কবি ধারণ করেছেন তার এই কবিতায়। প্রথম অংশের কথা বলছি কিন্তু আমরা এখনো। তার মধ্যে পাহাড় ঘেঁষা রাতের প্রকৃতিতে জোনাকিদের আসর এবং দিঘির জলের কলকল ধ্বনি কোনো কিছুই বাদ যায়নি। এইটুকু আমরা বললাম প্রথম অংশের। এখন দ্বিতীয় অংশের কি বলবো, যেটা আমরা নতুন পেয়েছি। উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশে পল্লী প্রকৃতির মনোরম সৌন্দর্য চিত্রিত হয়েছে। কবির গ্রামের পুকুর পাড়ে বিকেলে আলো ছায়ার খেলা, রাতে বাঁশবাগানের উপর চাঁদের হাসি, ঝোপে ঝাড়ে জোনাকির ঝিকিমিকি আলো প্রভৃতি কবির মন জুড়ে রয়েছে, অর্থাৎ কবিকে মুগ্ধ করেছে। সুতরাং কবিতাংশ দুটির ব্যাখ্যায় দেখা যায় উভয় ক্ষেত্রেই পল্লী প্রকৃতির যে চিরায়ত রূপ সেটা এখানেও প্রকাশ পেয়েছে, এখানেও প্রকাশ পেয়েছে। মূলত দুই জায়গায় মিল কোথায়? পল্লী প্রকৃতির চিরায়ত চিরায়ত শব্দের অর্থ হচ্ছে চিরকাল যেটা একরকম থাকে, চিরায়ত রূপ। এখানেও আমরা দেখতে পেয়েছি, মূলত এই দুই জায়গায় কিন্তু আমরা একই জিনিস দেখতে পেয়েছি। গ নাম্বারের উত্তর যেটা হবে, গয়ের উত্তর। এখন আমরা তুলনা, যদি ভিন্ন হতো তাহলে কিন্তু আমরা বলতাম যে এখানে পল্লী প্রকৃতির চিরায়ত রূপ দেখা গেছে, এখানে প্রকৃতিকে যদি ধ্বংস করা হতো সেটা কিন্তু আমাদের বলতে হতো, এবং আমরা বলতাম যে পল্লী প্রকৃতির এখানে যেহেতু দেওয়াই আছে একই চিত্র ফুটে উঠেছে, তাহলে আমরা একমত হয়েছি, এখানে আর ভিন্ন মত দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি ভিন্ন ভিন্ন থাকতো তাহলে আমরা কিন্তু এই প্রশ্নটার সাথে দ্বিমত পোষণ করতে পারতাম বা ভিন্নতাটা তুলে ধরতে পারতাম। এখন ঘ নাম্বার, কবিতাংশ দুটিতে কবিদ্বয়ের নিসর্গ প্রেম ফুটে উঠেছে। কবিদ্বয়ের মানে দুইজন কবির, কবিদ্বয় কথাটার মানে হচ্ছে দুইজন, দয় মানে হচ্ছে দুইজন কবির, কবিদ্বয়ের মানে হচ্ছে দুইজন কবির। যেহেতু এটা লিখেছেন আল মাহমুদ, এটা অন্য একজন কবি লিখেছেন। নিসর্গ প্রেম, নিসর্গ শব্দের অর্থ তোমরা আগেই জানো, আমরা কবিতা পড়ার সময় বলেছি প্রকৃতি। প্রেম ফুটে উঠেছে, তাহলে যেহেতু আমরা পূর্ববর্তী প্রশ্ন করেছি তাহলে 4 নম্বর প্রশ্ন করাটা আমাদের জন্য খুবই সহজ হয়ে গেল। আমরা বুঝতে পেরেছি পল্লী প্রকৃতির চিরায়ত রূপ এখানেও দেখা গেছে, এখানেও দেখা গেছে। তাহলে কবিতা দুটিতে কবিদ্বয়ের নিসর্গ প্রেম ফুটে উঠেছে, এই উক্তিটির সাথে তুমি কি একমত কিনা? যদি আমি তোমাকে প্রশ্ন করি তাহলে তোমাকে প্রথমেই নিজের মতামত দিতে হবে। প্রথম লাইনে কিন্তু তুমি মতামত দিবে, মতামত। তাহলে প্রথম লাইনে আমরা কি লিখব? কবিতাংশ দুটিতে কবিদ্বয়ের নিসর্গ প্রেম ফুটে উঠেছে, উক্তিটির সাথে আমি একমত, বা উক্তিটি যথার্থ লিখলেও হবে। তারপর তুমি লিখবে উদ্দীপকের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তারপর নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিবে। উদ্দীপকের প্রথম অংশে লিখবে উদ্দীপকের প্রথম কবিতাংশে প্রকৃতির প্রতি কবির অকৃত্রিম ভালোবাসা প্রকাশ পেয়েছে। কবি প্রকৃতির সৌন্দর্য ও আনন্দ উপভোগ করতে গাছপালা, পাহাড় এবং জোনাকির কাছে গিয়েছেন, তাদের অনুভূতি কবির কাব্যিক ভাষায় প্রকাশিত হয়েছে। কবি জোনাকিদের আনন্দ আসর উপভোগ করেছেন, রাতের প্রকৃতির নিশ্চল ও চিরন্তন সাক্ষী দিঘির কালো জলের সাথে কবি একাত্মতা প্রকাশ করেছেন। দ্বিতীয় কবিতাংশে
কবি মনের আনন্দ উপভোগ্য বিষয়, কবির মনের আনন্দ উপভোগ্য বিষয় প্রকৃতির সাথে সম্পর্কিত। অর্থাৎ কবি যেটা মনের আনন্দ পেয়েছেন সেটা, এই আনন্দটা কিন্তু কবিতার সাথে সম্পর্কিত। রাতের আকাশে বাঁশবাগানের মাথার উপর এক ফালি চাঁদের উপস্থিতি কবির মনকে আনন্দে উদ্বেল করে তোলে বা আনন্দে মাতোয়ারা করে তোলে, এরকম করে বিভিন্ন শব্দ দিয়ে আমরা লিখতে পারি। বনবাদারে রাতে জোনাকির আলোয় কবি মিষ্টি আলোর কোমল ঝলকানি হিসেবে কল্পনা করেছেন। জোনাকির আলোকে মিষ্টি আলোর ঝলকানি হিসেবে কল্পনা করেছেন। সুতরাং এখন তোমরা নিজের মতামত দিবে, যেহেতু এটাও বর্ণনা করেছি এটাও বর্ণনা করেছি, এখন নিজের মতামত। সুতরাং বা তাই বলা যায় যে, তাই আমি বলতে পারি যে, এরকম করে লিখতে পারো তোমরা। সুতরাং স্পষ্ট করে বলা যায় যে, বা তাই আমরা বলতে পারি, কবিতাংশ দুটিতে কবিদ্বয় যে মনোভাব ব্যক্ত করেছেন তা মূলত তাদের নিবিড় নিসর্গ প্রেমের প্রতিফলন। তাদের নিবিড় নিসর্গ প্রীতি বা নিসর্গ প্রেমের প্রতিফলন। অর্থাৎ এখানেও নিসর্গ প্রেম দেখা গেছে, যেটা আল মাহমুদের মূল কবির, এখানেও নিসর্গ প্রেম দেখা গেছে। দুই জায়গায় কিন্তু নিসর্গ প্রেম দেখা গেছে, এখানেও। তাহলে আমরা কিন্তু এখানে যে কবিতায় যে মন্তব্যটা দেওয়া হয়েছে, কবিতাংশ দুটিতে কবিদ্বয়ের নিসর্গ প্রেম ফুটে উঠেছে, এটার সাথে কিন্তু আমরা একমত হয়ে যাচ্ছি। আমাদের এখানে কোনো দ্বিমত থাকার প্রশ্নই আসে না, যেহেতু ভিন্ন কোনো মত এখানে আসেনি। এখানেও কবি নিসর্গের প্রতি তার পরম ভালোবাসার প্রকাশ করেছেন, এখানেও প্রকৃতির প্রতি কবি নিজের পরম ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা দ্বিতীয় প্রশ্নটা 2 নম্বরে যেটা আছে সৃজনশীল, এটা নিজে করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।